স্বাগত। নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছে আমি তোফাল আহমদ। বহুল প্রতীক্ষিত নির্বাচন শেষে এখন গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায়। দেশ পুনর্গঠনের চ্যালেঞ্জে গঠিত হয়েছে নতুন মন্ত্রিসভা। দায়িত্ব নিয়েই 180 দিনের অগ্রাধিকার নির্ধারণ করেছে সরকার। এসেছে চমকপ্রদ কিছু সিদ্ধান্ত, অতিকথনের জেরে হয়েছে সমালোচনাও। এ নিয়ে সবিস্তার আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হেলেন জেরিন খান। আপনাদের দুজনকে স্বাগত আজকের আলোচনায়। শুরুতে একটু ছোট করে প্রিন্স ভাই, আপনাকে জানতে নতুন মন্ত্রিসভা কেমন হলো, নবীন প্রবীণ এবং যেভাবে সরকার গঠন করেছে বিএনপি, আপনি কেমন দেখছেন? ধন্যবাদ সাবেক ছাত্রনেত্রী এখন বিএনপি নেত্রী, ওনাকে ধন্যবাদ। যারা শুনছেন শুভেচ্ছা। না, আমরা খুব ছোট করে বললে দেখুন, একটা সরকার সে তো তার বিবেচনা একটা টিম ওয়ার্ক করবে, সংসদীয় গণতন্ত্রে সেটাই রীতি। এবং এইবার আমরা যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তার কতকগুলো যেটা দেখছি আগের যে কোনো সময়ের তুলনায় একটু ভিন্নভাবে অগ্রসর করা, সেই বিবেচনায় ওনারা যেটা ভালো মনে করেছেন। সুতরাং আমি কোনো ব্যক্তি এটা নিয়ে বলতে চাই না, মানে কাজ নিয়ে পরে আলোচনা করবেন। বাস্তবে তাই, সেটাই দেখা ভালো। কারণ আমরা কিন্তু একটা দীর্ঘ সংকটের মধ্যে ছিলাম। এই 18 মাসে ভেবেছিলাম যে এই সংকটের উত্তরণের একটা ভালো পথে আমরা দেখে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা যাবে, কিন্তু আসলে তো এই সময়কালেও ভালো পথ দেখতে পাইনি। সুতরাং আমি বলি সংকট, মহাসংকটের মধ্যেই তারা এখানে আছে। তা সুতরাং আমরা এটা দেখার জায়গায় যাব। তবে একটা বিষয় প্রথম দিন থেকে আমরা বলেছি, এটা আমাদের একেবারেই ভালো লাগে নাই এবং এটা খুবই বিবেচনা করতে হবে সরকারকে বা ওই ব্যক্তিকে। সেটা হচ্ছে পররাষ্ট্রের দায়িত্ব যিনি দিয়েছেন। আপনি যদি বলছেন দুইটা কারণে, বিএনপি আপত্তি জানিয়েছিল। প্রথম কথা দেখুন, এটা একটা জেনারেল জায়গা যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা ছিল তাদের তো এখানে কাউকে রাখার কথা না, এটি একটা। তারপরে উনি তো বিতর্কিত, এমনকি একসময় বিএনপি বলেছে, আমরা বলেছি, সমস্যারে বলেছি। শুধু তাই না, উনি এখানে আসার পরে যেমন ধরেন করিডোর দেওয়ার বিষয়টা ছিল, বন্দরের বিষয়টা ছিল, আমাদের আরও কোনো ছিল, এমনকি ওই যে গাজার ওইখানে আমাদের এইখানে নিয়ে যাওয়ার জন্য যেভাবে ভূমিকার কথা ছিল, এইটা মোটেই সুখকর না। এই কারণে এমনকি ধরুন বিএনপি যে স্লোগানটা উচ্চারণ করেছে, কি সবার আগে বাংলাদেশ, তাহলে এই কেন এই কথাটা আজকে আনতে হলো? এটা তো দরকার ছিল না। আমরাও যদি বলি কোনো না কোনোভাবে আমরা সবাই কিন্তু গণতন্ত্র যারা চাই, মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রের ধারা আগাতে চাই, বাংলাদেশকে সামনে রেখে, মানে বাংলাদেশের ভিত্তিটা ঠিক রেখে, আমাদের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে অন্যান্য পররাষ্ট্র নীতিকে আমরা সাজানোর জায়গায় যাবো। তো আজকে এই কথাটা বলতে হলে এই কারণে, কারণ নানা সময় আমরা দেখেছি নানা ধরনের সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি তারা বাংলাদেশের উপরে আধিপত্য বিস্তার করতে চায়। এই কারণে কিন্তু এটা করতে হয়েছে। এমনকি দেখুন, আজকে দেখলাম একটা দেশের রাষ্ট্রদূত তিনি একটা সভায় এসে বলেছেন যে বাংলাদেশ, তার এই স্লোগান ঠিক আছে, তারা তৃতীয় কোনো দেশ এইখানে করুক, এটা চাই না। তা আমার কথা হচ্ছে তাকেও কেন এই কথা বলার সুযোগ আমরা দেব? তার মানে ওনাকে পররাষ্ট্র মন্ত্রী করার মধ্য দিয়ে এই জায়গাগুলো হলো। একই সাথে আপনি যদি হিসাব করেন, দেখেন একটা আমাদের যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তাকে যে অভিনন্দন বার্তা পাঠালো, আমরা তো চাই সবাই অভিনন্দন পাঠাবো, স্বাভাবিক। কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট অভিনন্দন বার্তার সময় যে কথাটা বলল, তার সাথে কিন্তু অনেকে এটা মিলাতে চায়। তার মানে এই আমি মন্ত্রিসভাকে দিয়ে বলি, যেটাকে আমি যৌথ টিম ওয়ার্ক বললাম, তাদের সামনে এটা একটা ভিন্নতর চ্যালেঞ্জ কিন্তু সামনে আসে। কারণ তিনি বলছেন যে চুক্তি করছেন ঠিক রাখো, প্রতিরক্ষা চুক্তি করো, আমরা যেটাকে বাতিল করার কথা বলছি এবং ক্ষতিকর মনে করছি। তাই আমি মনে করি যে পুরো টিম সেটা উত্তরণের ক্ষেত্রে কাজ করবে। আর এই যে ভদ্রলোক এত সমালোচনা হচ্ছে, নানা কারণ হয়তো করছে, কারণ উনি কেন থাকে, উনি তো নিজেও তো বিদায় নিয়ে নিতে পারে। তো উনি যদি বিদায় নেয়, তাহলে আমার মনে হয় এই টিম ওয়ার্কটা আরো ভালোভাবে কাজ করতে পারবে বলে আমার ধারণা। ধন্যবাদ রুহিন হোসেন প্রিন্স। হেলেন জেরিন খান, কিছুদিন আগেও রুমিন ফারহানা ছিলেন বিএনপির নেত্রী আপনার মতোই, কিন্তু আমরা দেখলাম শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় তিনি এক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন করেছেন। আমরা তো মপতন্ত্র নিপাত বা শেষ দেখতে চেয়েছিলাম, কিন্তু আবারও সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিএনপি সরকার গঠন করেছে, শুরুতেই এগুলো বন্ধ করা উচিত নয় কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে, এবং সহ আলোচক হিসেবে রুমিন প্রিন্স ভাই এসছেন, আমি তাকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, হ্যাঁ, রুমিন ফারহানা কিছুদিন আগে আমাদের দলে ছিলেন এবং আপনি জানেন যে রুমিন ফারহানা রাজনৈতিক দিক থেকে আমাদের অনেক জুনিয়র, কিন্তু আসার পরে রুমিন ফারহানাকে আমাদের বিগত যে পার্লামেন্টে আমরা যে বিরোধী দল হিসেবে গিয়েছিলাম, সেখানে একজন মাত্র নারী নেত্রী ছিল, সেটা কিন্তু রুমিন ফারহানাকে দেওয়া হয়েছিল। আমরা পরীক্ষিত কিন্তু অনেক নেত্রী ছিলাম, কিন্তু তারপরে তাকে মূল্যায়ন করা হয়েছে। কাজেই রুমিন ফারহানার ব্যাপারে বিএনপি
তো আমরা দেখেছি যে অতীত দিনে সবসময় রুমিন ফারহানা যেই সুযোগ সুবিধাগুলো নিয়েছে দল থেকে, সেটা তো মানে অনেকটা প্রশংসাই, মানে রুমিন ফারহানার দিক থেকে প্রশংসাই করা উচিত। আর এবারে যেটা হয়েছে যে নমিনেশন, যেই সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন নারী নেত্রী নির্বাচিত হয়েছে সরাসরি ইলেকশন করে, সেই জায়গা থেকে আমি একজন নারী নেত্রী হিসেবে তাকে তো অভিনন্দন জানাই। তো আর যেটা হয়েছে যে রুমিন ফারহানা, তার বাবা একজন মানে ভাষা সৈনিক ছিলেন, তিনি ভাষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শহীদ মিনারে, এবং তিনি নির্বাচিত এমপি হয়েছেন, তিনি শহীদ মিনারে যাবেন। সেখানে কোনো ধরনের, আমি বিশ্বাস করি বিএনপি ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের গণমাধ্যমে এসেছে যে বর্তমান ছাত্রদলের নেতাকর্মীরাই বাধা দিয়েছে তাকে। আমি বলতে চাই যেটা, যে বর্তমান পিএম আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একের পর এক যে তিনি যে অভিনব এবং নতুন যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেখানে তিনি তো কথা দিয়েছেন, এবং বিএনপির পক্ষ থেকে, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং সরকার প্রধান হিসেবেও আমি বিশ্বাস করি যে কোনো ধরনের, এবং ইতিমধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন সবার আগে মবতন্ত্রকে নিয়ন্ত্রণ করা হবে। তা আমি মনে করি যে এইটা, যে এর ধরনের ঘটনায় যদি বিএনপির কোনো নেতাকর্মী জড়িত থাকে তাহলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এটা এই ব্যাপারে কোনো রকমের সন্দেহ নাই। রুমিন ফারহানা মানে জাস্টিস পাবে, এই ব্যাপারে আমার কোনো মানে আমি কোনো সন্দেহ পোষণ করছি না। তো কাজেই আমার মনে হয় যে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা অবশ্যই আইনের আওতায় আসবে। ছোট্ট করে বলেন, আমাদের হাতে সময় কম, তো এই বিরোধী মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং যেহেতু রোজা চলছে, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, শুরুটা কেমন করলো বিএনপি? মানুষের জনপ্রত্যাশা পূরণ করতে পারবে? আমি প্রত্যাশা করি যে বিএনপি, আর এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী যাকে দেওয়া হয়েছে তিনি ইতিমধ্যেই দেখেছেন, এবং আমরা তো দীর্ঘ বছর যাবৎ জানি তিনি ছাত্র দলের একজন মানে নেতা থেকেই আজকে এই পর্যায়ে এসছেন, এবং একজন অ্যাডমিনিস্ট্রেটরও ছিলেন, তিনি প্রশাসনিক একজন সিভিল প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে, এবং তিনি এই যে বিগত 18 মাসের সংবিধান নিয়ে যে তার যে বিভিন্ন সময় যে তার মানে ব্যাখ্যা কিংবা তার কর্মকাণ্ড সব মিলে মানুষ কিন্তু তার উপরে ভীষণভাবে আস্থাশীল, এবং আমিও ব্যক্তিগতভাবে একজন তার সহকর্মী হিসাবে আমি বিশ্বাস রাখতে চাই, আস্থা রাখতে চাই যে তিনি সফল কামিয়াব হবেন। যদিও বাংলাদেশের আপনি জানেন যে বিগত বছরগুলোতে অনেক বছর যাবৎ বাংলাদেশের আইন শৃঙ্খলার চরম অবনতি, এই জায়গায় কিন্তু মানুষ সবার আগে, যেটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনিও কিন্তু তার বক্তব্যে বলেছেন যে তিনি এমন একটি রাষ্ট্র গঠন করতে চান যেখানে মানুষ নিরাপদে গভীর রাতে যাতায়াত করতে পারে, নারীরা যাতায়াত করতে পারে। তা আমি মনে করি সেই কারণেই এই ধরনের একজন অভিজ্ঞ নেতাকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আপনারা দেখেছেন ইতিমধ্যেই মোহাম্মদপুরে যে ঘটনাটি ঘটিয়েছিল যারা, তাদের কিন্তু অনেকে আইনের আওতায় আনা হয়েছে। তা আমি মনে করি এই ধরনের কোনোভাবে বিএনপির মানে আমি বলবো এই সরকারের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আইন শৃঙ্খলার কন্ট্রোলে আনা এবং অর্থনৈতিক বিশেষ করে বাজার নিয়ন্ত্রণ করা, এই কাজগুলো তারা সবার আগে। ধন্যবাদ হেলেন খান। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। হেলেন খান, আপনাকে দিয়ে শেষ করছিলাম, আবারও আপনার কাছে আসি। এই যে আমরা দেখলাম নতুন মন্ত্রিসভার সদস্যরা কথা বলছেন সবখানেই, কিন্তু চাঁদাবাজি নিয়ে একটি কথা সড়ক ও সেতু মন্ত্রী বলেছেন, যেটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। চাঁদাবাজির সংখ্যা যদি এরকমই হয় তাহলে তো চাঁদাবাজি বন্ধ হবে না। বিএনপির বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগ করেছে বিরোধী দলরা নির্বাচনের আগে এবং পরে, এভাবে কি চাঁদাবাজির সংখ্যা নিধন হওয়া উচিত? দেখুন, এটা আমাদের যে কমিউনিকেশন যে মিনিস্টার তিনি যে বক্তব্যটি দিয়েছেন, এই ব্যাখ্যাটা সেই ভালো করে ওটা ও ডিটেইলস বলেছেন, কিন্তু সরকারের অংশ, একে তো বিচ্ছিন্ন বলার সুযোগ কই? না, সেটা ডিটেইলস যেটা মানে বলতে চাচ্ছেন যে ডিটেইলসটা আসে নাই, অথবা এটা জানেন না। আবার আমাদের কিন্তু অন্যান্য মন্ত্রীরা কিন্তু এটার বিরুদ্ধে মানে স্টেটমেন্ট দিয়েছেন, যেমন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি বলেছেন যে চাঁদাবাজদের কোনো রকমের প্রশ্রয় দেওয়া হবে না। এবং আপনি জানেন যে আমাদের ফেনী থেকে নির্বাচিত যে আব্দুল আল মিন্টু তিনিও মন্ত্রী হয়েছেন, তো তিনিও কিন্তু ইতিমধ্যে তিনি কিন্তু ওখানে অনলাইন চালু করেছেন চাঁদাবাজদের ধরার জন্য, কোনো রকমের চাঁদাবাজকে। এবং বিএনপির পক্ষ থেকে আমরা যেটা জানি ভেতরে থেকে, যে এই চাঁদাবাজদের কোনোভাবেই
ছাড় দেওয়া হবে না। বিএনপির মানে ফার্স্ট প্রায়োরিটি যে কয়টা বিষয় আছে তার মধ্যে এটা হলো একদম প্রথম। কারণ কি আপনি জানেন যে বিগত বিএনপির আর কোনো বিএনপির বিরুদ্ধে অভিযোগ কিন্তু দাঁড় করাতে পারে নাই, ভুয়া হোক মিথ্যা হোক আর যাই হোক, বিএনপিকে এই ব্লেম কিন্তু এই যে এই নির্বাচনকালীন সময়টাতে আপনি জানেন যে নিতে হয়েছে এবং বিএনপিকে এটা ফেস করতে হয়েছে। যদিও এটা জাতি বিশ্বাস করে নাই বিদায়ী আমরা 2/3 মেজরিটি পেয়েছি, কিন্তু তারপরেও আমাদেরকে তো একটু কালার করার চেষ্টা করেছে। কাজে এই জায়গা থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে যে যারা বলেছে আমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে তারা একবারই মিথ্যা তথ্য জাতির সামনে উপস্থাপন করেছে। বিএনপিকে যতদূর কঠোর হওয়া দরকার সেটা কিন্তু বিএনপি হবে। আমি মনে করি কোনো চাঁদাবাজের জায়গায় বাংলাদেশে অন্তত পক্ষে এই আমাদের যেই গভর্নমেন্টের প্রধান হচ্ছেন যে জনাব তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন চাঁদাবাজরা প্রশ্রয় পাবে এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ হেলেন জাহান খান। রুহিন হোসেন প্রিন্স, জামাত বলেই রেখেছে যে যেহেতু বিএনপি সংবিধান সংস্কার পরিষদে স্বাক্ষর করেনি, সংসদ এবং সদনের বাইরে উভয় স্থানেই তারা চাপে রাখবে সরকারি দলকে। আপনার কি মনে হয় যে আমরা যে ধরনের সরকার এবং বিরোধী দলের যে ধরনের নেক্সাস দেখি, যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি দেখি, এবার কেমন হতে যাচ্ছে? আচ্ছা, আমি ওইটা বলার আগে এর আগে যে পয়েন্টটাকে আপনি হেলেন জাহান খানকে জিজ্ঞেস করলেন, আমি ছোট করে একটু বলি, কারণ এটা সমাধানটা হওয়া দরকার। আমি সমাধানের কথা বলছি। দেখুন, চাঁদাবাজি তো কোনোভাবেই কেউ গ্রহণ করে না, ঠিকই বলেছেন। আরেকজন মন্ত্রী তিনি যেহেতু আরেকটা কথা বললেন, আমি বলি যে হয়তো রবিউল সাহেব টোটালে কি বলেছেন ভালো করে শুনতে হবে, কিন্তু চাঁদাবাজি গ্রহণযোগ্য না, এটা এক। এবার আসি, একটা লজিক আসে যে কিছু টাকা তুলে তারা শ্রমিকদের কল্যাণে কাজ করছে, এই তো। কিন্তু প্রকৃতপক্ষে যে শ্রমিকের কল্যাণে যায় নাকি নেতাদের পকেটে যায় বা কারোর পকেটে যায়, সেটাই তো প্রধান প্রশ্ন। তা সুতরাং এই সিস্টেম বাতিল করে দেন। বাতিল করে দিয়ে শ্রমিকের কল্যাণের জন্য কি করবে, স্বচ্ছ থাকুক, টিকিটের সাথে জিনিসটা করে নিলে তাহলে কিন্তু কোনো সংকট থাকে না। অর্থাৎ একটা আইনের মধ্যে নিয়ে আসতে হবে। একই সাথে আমি অন্য একটাও চাঁদাবাজি, ধরেন যে ফুটপাতে চাঁদাবাজি, আমরা দীর্ঘদিন ধরে কিন্তু একটা আন্দোলন করছি যে যতক্ষণ সবার কর্মসংস্থান দিতে পারবো না, আপনারা কিন্তু দোকানদারি থাকবে ফুটপাতে, কিন্তু কথার কথা যে তারা যাতায়াতকে নষ্ট করবে না, কিছু জায়গায় দিতে হবে। তো সিটি কর্পোরেশন তাদেরকে একটা আইনিভাবে নিয়ে নিক যে তাদের এই টাকাটা যাবে সিটি কর্পোরেশনে, সিটি কর্পোরেশন তার অন্যান্য কাজগুলো করবেন, দেখভালের লোক যেভাবে হলিডে মার্কেট বসাচ্ছে সেভাবে চাইলে তো সেটাই আমি বলছি। ওই জায়গাগুলোতে দুনিয়ার অন্য দেশগুলোতে মানে সেই ধরনের সিস্টেমে যতক্ষণ না যেতে পারবে এই চাঁদাবাজি থাকবে এবং গ্রহণযোগ্য হবে না, জটিলতা চলতে থাকবে। এটা খালি প্রসঙ্গ। আপনি যেটা বললেন, আমি তো এ ব্যাপারে প্রথমে আমি বিএনপিকে ধন্যবাদ দিতে চাই, কারণ তারা খুবই একটা যোগ্যতার সাথে আইনিভাবে একটা কাজ করেছে ওই ধরনের সংবিধান সংস্কার পরিষদের নামে, যেটা স্বাক্ষর না করে। এক্ষেত্রে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব, আমরা ঐক্যমত্য কমিশন একসাথেই ছিলাম, এবং উনি কিন্তু এই কথাগুলো তখনও বলেছিলেন। উনি হঠাৎ করে আবিষ্কার করেছে নট দ্যাট, যেটা করেছে এটা কিন্তু যথাযথ, এবং জামাত সহ অন্যরা যেটা বলছেন তারা জোর করে চাপিয়ে দিতে চেয়েছে। আচ্ছা ভাই, ধরেন নির্বাচিত হলেন আপনি সংসদ সদস্য, তাহলে আপনি সেইটা শপথ নেবেন না? অন্য কিছু করতে গেলে তাকে সংবিধান আনতে, আপনি তো সংবিধানের আন্ডারে আছেন। তা এইটার মধ্য দিয়ে মিস ইন্টারপ্রিটেশনের কোনো সুযোগ নেই। আমি যেমন একটু উল্টা বলি, ধরে নেন আমরা কমিউনিস্টরা যদি ক্ষমতায় যেতাম, আমরা তো এই মানে কি বলে যে গণভোটের বিরুদ্ধে ছিলাম এবং বলেছিলাম বাতিল করেন, আর আমাদের কেউ ভোট কেন্দ্রে যেয়ে দিলে না ভোট দিয়েছে। কিন্তু ধরুন আমরা যদি ক্ষমতায় যেতাম, তো এখানে 70 অনুচ্ছেদ নিয়ে যে আলোচনা হয়েছে, আমরা এটা করতাম না? আমি অবশ্যই করব। আমি বিচার বিভাগ পৃথকীকরণে কি করতাম না? আমি অবশ্যই করব। রাষ্ট্রপতি প্রধান ক্ষমতার ভারসাম্য আমি কি করব না? করব। তার মানে এটাকে আইনগতভাবে করতে হবে। কেউ যদি জোর জুলুম করে মনে করে আমি যা ভাবলাম সেটা জোর করে চাপাই দেবো, তা ধরুন আমরা এখানে টক শোতে আসছি, এখানে তো একটা নিয়ম আছে, নিয়মের বাইরে তো আমরা অন্যরা করতে পারি না। তো ওরা যেটা করছে, যেটা চাপে রাখবে, আমি বলবো এটা আইনি চাপ হবে না, বরঞ্চ আমি মনে করি যেহেতু এখানে 2/3 মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় আছে, তাদেরকে লজিক্যালি দৃঢ় ভূমিকা নিতে হবে এবং সংস্কারের যার আছে, তো বিএনপি অনেক কিছু সংস্কার করতে আমাদের সাথে দ্বিমত, সেটা আমরা পলিটিক্যালি মোকাবেলা করবো, রাজপথে মোকাবেলা করব। পার্লামেন্টে আমাদের কেউ নেই, আমি পারবো না, কিন্তু রাজপথে করব। হ্যাঁ, যদি জামাত অন্যদের দ্বিমত থাকে তারা পার্লামেন্টে মোকাবেলা করুক, কিন্তু আননেসেসারি সংস্কারের নামে কতকগুলো জিনিস যদি চাপিয়ে দিতে চায়, এবং আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সংবিধানকে যদি একেবারে পুনর্লিখন, সংস্কার আমরা চাই, সংবিধান অসম্পূর্ণতা দূর করতে চাই, কিন্তু পুনর্লিখনের নামে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা, সেইটাকে অন্য কিছুতে রিপ্লেস করার কাজটা করে, সেইটা গ্রহণ করা হবে না। আমরাও এটার জন্য একটা আন্দোলন গড়ে তুলব যাতে এই কাজটা কেউ না করতে পারে। ধন্যবাদ রুহিন হোসেন প্রিন্স। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় আছে, দর্শক আমরা বিরতি যাচ্ছি, ফিরে আসছি একটু পরে।
বিরতির পর আবারও ফেলাম আলোচনায়। জনাব রহিন হোসেন প্রিন্স, আমরা দেখলাম যে 25 জন মন্ত্রীর সাথে 24 জন প্রতিমন্ত্রী আছে, বিভিন্ন মন্ত্রণালয়ে তারা কথা বলছেন, কিন্তু একসময় দেখা যায় যে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের সম্পর্ক প্রশাসনকে অনেক সময় স্থবির করে দেয়। বেশিরভাগ সময় দেখা যায় যে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সম্পর্ক বিরোধার্থক হয়ে যায়। এখন তো মন্ত্রী প্রতিমন্ত্রীর পাশে নিয়ে আলোচনা করছেন, আপনার কাছে বিষয়টি কেমন মনে হয় যে সমসংখ্যক মন্ত্রীর সাথে সমসংখ্যক প্রতিমন্ত্রী, এখন যে হারমোনি দেখতে পাচ্ছি প্রশাসনে, এরকম কতদিন থাকবে বলে মনে হয়? না, আমি ছোট 2-3টা মন্তব্য করি, কারণ এটা আমি আগেই বলেছি, যেহেতু একটা দল ক্ষমতায় গেছে তারা এটা কাজ করবে, কিন্তু ওই সময় বলার সময় একটা শব্দ বলেছি, খেয়াল যদি করেন, টিম ওয়ার্কের কথাটা বলেছি। তাহলে আমার বিবেচনায় যদি এবার একটু কথাও, যেহেতু আপনি বারবার প্রশ্ন করলে একটু বলতে হয়, তো যেমন যদি বলেন আমরা তো ক্ষমতায় যাইনি, সুতরাং হয়তো এই কথাটা প্র্যাকটিক্যাল না হতে পারে, কিন্তু আমাদের হিসাবটা বা আমার ব্যক্তিগত একটা হিসাব ছিল যে ওনারা যে প্রথমে একটা ছোট মন্ত্রিসভা করে আগাতেন, তারপর অভিজ্ঞতার ভিত্তিতে করাটাই হয়তো বা ভালো হতো। ঠিক আছে, যেটা করেছেন গেল, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি টিম ওয়ার্ক মেন করেন প্রকৃতপক্ষে, এক, দ্বিতীয়ত মন্ত্রীরা তাহলে এলাকার জমিদারিত্ব করবেন না। এই শব্দটা উচ্চারণ করলাম কারণ এখানে যারা আছেন আমরা কম বেশি 2-4 জন ছাড়া সবাইকে আমরা চিনি, একসাথে কথাবার্তা বলেছি, তারা নিজেরাও একমত হয়েছে যে আমরা না, এই যে এমপি হলে এই যে জমিদার বা মন্ত্রী হলে এলাকায় জমিদারিত্ব করে এটা করবো না। তাহলে তারা যদি তাদের টিম ওয়ার্কটা করে, তাহলে ধরেন মন্ত্রী প্রতিমন্ত্রী গ্যাপ হওয়ার তো কোনো কারণ নেই, কারণ একসাথে ডিসিশন নেবেন, ডিস্ট্রিবিউশন হবে, এক্সিকিউট করবেন। আমরা সেটা দেখতে চাই, এবং আমার ব্যক্তিগত ধারণা যদি আমাদের প্রধানমন্ত্রী তিনি টিম ওয়ার্ক বা যে কথাগুলো বলছেন সেইটা যদি অব্যাহত রাখতে চান তাদের মতো করেই, তার সাথে আমাদের মিলবেন, আমাদের ডিফারেন্স আছে সেটা অন্য আলোচনা, তাহলে অন্ততপক্ষে কেউ যদি এই ধরনের জটিলতা সৃষ্টি করে, আমার ধারণা এটা রিসাবল করেই তাকে আগাইতে হবে। মানে টিম ওয়ার্ক ছাড়া কেউ যদি অন্য কিছু করে সেটা যথাযথ হবে না। উদাহরণ দেই, যেমন এখানে আপনি শুরুতে একটা চাঁদাবাজি নিজে বলেন, আমরা কিন্তু বললাম আপনার অনেকের আলাপ আলোচনা, এবং আমি দেখলাম যে আপনি কথাটা এখানে তুলেছেন ভূমিকায়, যে অনেক সময় অতি কথন, এটা রাজনীতিবিদ আমাদেরও প্রবলেম আছে, আমারও নাই তা আমি বলবো না, আছেও, এটা হেলেঞ্জের ইনকারেরও থাকতে পারে, কারণ আমরা ছাত্র আন্দোলনের সময় তো দেখেছি। তা যখন একটা দায়িত্ব পড়বে আমাদের ঘাড়ে, তখন কিন্তু খুব সাব্যস্ত হয়ে টিম ওয়ার্কগতভাবে কথা বলবো। আর তো কতগুলো বিষয় আছে, ধরেন আমরা অনেক সময় যে কথা বলি টোটালিটিতে কিন্তু আসে না, মিডিয়া টিডিয়া নানা কারণে এটা করে, তা সুতরাং এটা বুঝেই আমি মনে করি যে টিম ওয়ার্কটা যদি করে, তাহলে ওই যে কথা আপনি বললেন যে এই ধরনের গ্যাপ হওয়ার কথা না। ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স। হেলেন জারিন খান, আমরা শুরুতে মনে করেছিলাম, যেটা প্রিন্স ভাই বললেন যে আশা করেছিলেন যে একটা ছোট মন্ত্রিসভা হবে, দক্ষ মন্ত্রিসভা হবে, তো সেটা হয়তো বিএনপি যেরকম ভেবেছে, কিন্তু এই 49 জন মন্ত্রীর সাথে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে আরো 10 জন উপদেষ্টা যোগ হয়েছে, সব মিলে সংখ্যা দাঁড়িয়ে গেছে 60। তাহলে কি এটা একটু ভারী মন্ত্রিসভা হয়ে গেল না? আমি এই জায়গায় এটা বলতে চাই, দেখেন যে এরপরও কিন্তু একজন মন্ত্রী 2-3টা মন্ত্রণালয় পেয়েছেন, যদি দায়িত্ব পুনর্বন্টন করেন তাহলে তো আরো মন্ত্রী প্রতিমন্ত্রী যোগ করতে হবে। সেটা নিয়েও কিন্তু অনেক কথা আছে যে একজন মন্ত্রী কি এতগুলা মন্ত্রণালয় সামাল দিতে পারবেন, সেই ক্ষেত্রে হয়তো বা এমনও হতে পারে, আরো বাড়াতেও হতে পারে। কারণ হয়েছে কি, আসলে প্রত্যেকটা মন্ত্রণালয়ে যদি ভাগ করে একজন করে দিয়ে দেওয়া হয়, তাহলে তার পক্ষে হয়তোবা আমার মনে হয় যে মন্ত্রণালয়টা সুন্দরভাবে পরিচালনা করার সুবিধা। একজনের যদি 2-3টা দায়িত্ব হয়, অনেক ক্ষেত্রেই দেখা যায় কোনো একটা মন্ত্রণালয় হয়তো একটু অবহেলার শিকার হয়ে যেতে পারে। তো সেই দিক থেকে চিন্তা করলে আমার মনে হয় যে খুব বড় হয় নাই, ক্যাবিনেট হয় নাই। আরেকটা বিষয় হলো যে প্রিন্স ভাই যেটা বলছিলেন যে, এবং আপনিও প্রশ্ন করছিলেন, মন্ত্রী আর প্রতিমন্ত্রীর মধ্যে অনেক সময় দেখা যায় বৈরিতার সৃষ্টি হয়ে যায়। দেখেন আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বলেছিলেন নির্বাচনের সময়, আপনাদের মনে আছে কিনা, উনি যেই জায়গায় যে যে জনসভাগুলোতে, নির্বাচনের জনসভাতে যখন উনি বক্তব্য রাখতেন, তখন কিন্তু উনি এই কথাটা বলতেন যে আপনারা ভোট দিয়ে কিংবা আপনারা এখন আমরা যাদেরকে ক্যান্ডিডেট দিয়েছি তাদেরকে আপনারা ভোট দিয়ে আপনারা নির্বাচন করবেন, এবং তাদের এখন দায়িত্ব হলো আপনাদের, তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করা, এবং নির্বাচিত হওয়ার পরে তাদের দায়িত্ব হলো পুরাটা সময় আপনাদের দায়িত্ব পালন করা, এবং তাদেরকে দেখার দায়িত্ব হচ্ছে আমার মূল দায়িত্ব।
তা আমার মনে হয় যে আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী তিনি যে স্পিডি ইতিমধ্যেই কিন্তু তার তিনি যে মানে দ্রুততার সহিত যে কাজগুলো করছেন সেটা কিন্তু অনেকটাই দৃষ্টান্ত সৃষ্টি করেছে এবং অনেকটা মানুষ যে প্রত্যাশা করেছে সেই প্রত্যাশার বাইরেও কিন্তু অনেকটা তিনি কাজ দেখিয়েছেন। তা আমি বিশ্বাস করি যে এখন কোনো রকমেরই সুযোগ নাই, কারণ আমাদের যে প্রধানমন্ত্রী তিনি যেইভাবে দেখা গিয়েছে যে সপ্তাহে 2 দিন বন্ধ থাকে, তিনি কিন্তু আমরা দেখতে পেলাম যে শনিবারও তিনি অফিস করছেন। কাজে আমার মনে হয় যে মন্ত্রী বলেন প্রতিমন্ত্রী বলেন এবং আমি এখানে একটু এই জায়গায় একটু এক্সাম্পল হিসেবে নিয়ে আসতে চাই, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কেও কিন্তু এই ধরনের বক্তব্য ছিল। তিনি নাকি দেখা যেত যে তার ক্যাবিনেটের যে সমস্ত মন্ত্রীরা ছিলেন তাদেরকে গভীর রাতে ফোন দিতেন, ফোন দিয়ে বলতেন কি করেন, তো ও 2টা-3টার সময় ফোন দিলে বলতে কি করবো, ঘুমাচ্ছি। বল যে আপনি না মন্ত্রী, কিভাবে আপনি ঘুমান, নিশ্চিন্তে ঘুমান। তা আমার মনে হয় কি তার সন্তান হচ্ছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনিও হয়তো বা মন্ত্রীদের এইভাবেই কাজের মধ্যে ব্যস্ত রাখবেন, জবাবদিহিতা নেবেন তিনি, যেটা ধন্যবাদ হেলেন জেরিন খান। আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, দর্শক ফিরে আসছি একটু পরই, সাথে থাকুন। আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। হেলেন জেরিন খান, আমরা দেখলাম গতকাল 21শে ফেব্রুয়ারির মানে প্রথম প্রহরে যে প্রথমবারের মতো জামায়াতে ইসলামী ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য গিয়েছিল, কিন্তু তারা স্বীকার করেছে শুধু রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে তারা গিয়েছে। তো এই যে জামায়াতে ইসলামী এখন প্রধান বিরোধী দল, আপনার কি মনে হয় যে জামায়াতের ভিতর আসলে পরিবর্তন হয়নি, শুধু আজকে প্রাতিষ্ঠানিকভাবে তারা একটি দায়িত্বে থাকার কারণে তারা এই শহীদ মিনারে গিয়েছে এবং আরও অন্যান্য যে বিষয়গুলো আছে ভবিষ্যতে সেগুলোতেও তারা একইভাবে আচরণ করবে, সেটা কি তাদের সুবিধা দিবে না আসলে তাদের সম্পর্কে মানুষের যে ধারণা সেটাই থাকবে? জামাতে ইসলাম আসলে তাদের অ্যাক্টিভিটিস, তাদের কথাবার্তা কোনো কিছু কিন্তু স্পষ্ট না, অস্পষ্ট। যে আসলে আরেকটা বিষয় হলো যে তারা কিন্তু দেখেন মুখে বলছে একটা, করছেন আর একটা। আপনার শহীদ মিনারে গিয়েছেন, বলছেন যে এটা রাষ্ট্রীয় আচার হিসেবে গিয়েছেন, তাহলে তারা ওই যে শিরেক যেটা বলে যে শহীদ মিনারে যাওয়া, পূজা, এইগুলা, এটা কিন্তু তারা আবার বিশ্বাস করেন, অন্যদিকে রাষ্ট্রীয় আচার হিসেবে যাচ্ছেন। এইটা একটা বিরাট কনফিউশন। আরেকটা বিষয় হলো যে তারা তো তাদের পূর্বের জায়গায় আছে, এইটা দিনের আলোর মতো স্পষ্ট। আমরা বিশেষ করে আমি একজন নারী হিসাবে আমি নিজেও ব্যক্তিগতভাবে সাফারার, আমি মনে করি তাদের এই ভূমিকার কারণে। কারণ প্রথমত তারা নারী নেতৃত্বে বিশ্বাস করে না, তারপরে ধরেন পার্লামেন্টের মতো জায়গাতে তারা একজন নারীকে নমিনেশন দিলেন না, এই জায়গাটায় তারা নারী নেতৃত্ব বিশ্বাস করেন না। আবার এই নারীদেরকে নিয়ে আবার দেখা যাচ্ছে তারা নির্বাচনী প্রচারণায় তারা কিন্তু কাজ করছে। তো মানে সব জায়গায় তারা মুখে বলছে একটা, কাজ করছে আরেকটা, এই জন্য অস্পষ্টতা। এই ধরনের বিরোধী দলকে আপনারা কিভাবে মোকাবেলা করবেন, রাজপথে বা সংসদে বা যেখানেই হোক? এই ধরনের এটা তো একটা ধরনের সত্যকে গোপন করে একটা যে কোনো দল কিংবা যে কোনো ব্যক্তি যে কোনো বিষয় কতদিন চলতে পারে? জামাতে ইসলামও ঠিক চলতে পারবে না, যেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনারা জানেন যে নির্বাচনের আগে জামাতে ইসলামের আমির যে আল জাজিরাতে যে বক্তব্য দিয়েছেন, কিংবা তার এক্স হ্যান্ডেলে যে পোস্টটা এসেছিল, তার মধ্যে দিয়েই কিন্তু জাতি স্পষ্ট হয়ে গিয়েছে। তাই সেই কারণে তারা কিন্তু শত চেষ্টা করেও, আপনারা জানেন টাকার বিনিময়ে, ভেস্তের বিনিময়ে, নানা রকমের প্রভাগণ্ডা করেও কিন্তু তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, কারণ তারা কিন্তু এমন একটা হাইট তুলেছিল যে তারা সরকার গঠন করছে, এই করছে, কিন্তু দেখা গেল যে আমরা নির্বাচনে দেখতে পেলাম যে তারা কয়টা আসন পেয়েছে। তা আমি মনে করি যে দিনে দিনে আরো জাতি কিন্তু স্পষ্ট হবে, আরো বুঝতে পারবে যে আসলে একদিকে আর হলো রাজনীতিতে আপনার বিশেষ করে ধর্মীয় বিষয়টা না আনাটাই বেটার, কারণ রাজনীতির জায়গায় ধর্মের জায়গায়। আমরা সবাই মুসলমান, আমরা সবাই ধর্মে বিশ্বাসী, কাজেই এই ইসলাম ধর্মকে নিয়ে আর টানা হেসটা না করতে পারলেই ভালো। জামাতে ইসলাম যদি সত্যিকার অর্থে রাজনীতি করতে চায় তাহলে আমি বলবো তাদের এই জামাতে ইসলামটা কেটে দেওয়াই বেটার। ধন্যবাদ হেলেন জেরিন খান। প্রিন্স ভাই, আমরা দেখলাম আজকে চীন, ভারত এবং পাকিস্তান 3 দেশের রাষ্ট্রদূত দেখা করেছে পররাষ্ট্রমন্ত্রীর সাথে। তো
অন্তর্বর্তী সরকারের সময় তো ভারতের সাথে সম্পর্ক বেশ চাপে ছিল। আমরা দেখতে পাচ্ছি যে নতুন সরকার গঠনের পর সেই সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনি কি মনে করেন বিএনপি সরকারের ভারতের সাথে সম্পর্ক কেমন থাকবে বা কেমন হওয়া উচিত? না, একটা সাধারণভাবে তো আমরা পৃথিবীর সব দেশের সাথেই সম্পর্ক রাখব, কিন্তু প্রধান বিষয় হচ্ছে নিজস্ব স্বার্থ অক্ষুণ্ণ রেখে। এটাই হচ্ছে প্রধান কথা। তা ভারত আমাদের প্রতিবেশী। মানে বিগত সরকারের পররাষ্ট্রনীতি থেকে আসলে কি না, আমি বাদ দিতে হবে? আমি লেখার কথাটা আগে বলছি না, আগে দৃষ্টিভঙ্গিটা কি থাকলো। অনেক সময় কাগজে কি লিখলাম, আমি প্র্যাকটিক্যাল কি করছি সেটা ব্যাপার। তাহলে এটাই থাকতে হবে, এটা এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে দেখেন আমাদের কতগুলো অভিজ্ঞতা হয়েছে এই সময়। ভারত সম্পর্ক অভিজ্ঞতা হয়েছে, আমেরিকা সম্পর্ক অভিজ্ঞতা হয়েছে, অন্যান্য দেশ সম্পর্ক অভিজ্ঞতা হয়েছে। তা সেই সব অভিজ্ঞতাকে সামনে রেখে আমাদের কার্যক্রম করতে হবে। তৃতীয় বক্তব্য হচ্ছে এই যে ভারত আমাদের প্রতিবেশী দেশ, তার সাথে ঝুলে থাকা অনেকগুলো সমস্যা আছে। এই সমাধানের জায়গাটা বাদ দিয়ে কিন্তু কোনোভাবেই আমরাও আগাতে পারবো না। আমার লাস্ট একটা অবজারভেশন, এইখানে আমি দুই দেশের ওই যে বললাম আমি টেলিভিশনে স্ক্রলে দেখার সুযোগ পেয়েছি, পুরোটা তো দেখি নাই। তাতে যেমন বললাম যে একটা দেশ তো বলেছে যে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ, এটা চীনের পক্ষ থেকে বলা হয়েছে। তা সেইটা তো আমরাও মনে করি যে আমাদের দেশের উপরে কোনো হস্তক্ষেপ যেমন আমরাও করবো না, আমরা তাদেরকেও বলবো হস্তক্ষেপ করেন না। আর একটা দেখলাম যে ভারতের হাই কমিশনার সাহেব তিনি একটা কথা বলেছেন যে জনকেন্দ্রিক সম্পর্ক উন্নয়নের জায়গায় যদি যায়। আমি এটা যদি বুঝে থাকি, জানি না উনি কি মিন করেছেন। আগে তো দেখা গেছে ওনারা একটা গ্রুপের সাথে, ব্যক্তির সাথে, গোষ্ঠীর সাথে যোগাযোগ করছেন, তাদেরকে নির্বাচনে জেতানোর জন্য নানা কাজ করেছেন। সেইটা বাদ দিয়ে যে এই দুই দেশের জনগণের সম্পর্ক এবং তার স্বার্থ সংরক্ষণে যদি কাজ করে এবং আমাদের দেশের সাথে ঝুলে থাকা যেসব সমস্যাগুলো রয়েছে এটা সমাধানের উদ্যোগ নেয়, তাহলে আমি মনে করি তাদের সাথে সম্পর্ক উন্নয়নের ধারাই আমরা আগায় যেতে পারবো। এগুলো নির্ভর করবে যে দ্রুততর সময় কি করবে সেই দিকে। তবে আমি মনে করি বাংলাদেশ, আমরা আমাদের দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা বিরোধিতার জন্য বিরোধিতা না, আমাদের স্বার্থ রক্ষার জন্য যদি কাজ করি সেটা করতে হবে। লাস্ট একটা খালি মন্তব্য করে আগের আলোচনায়, এখন যেহেতু উগ্র দক্ষিণপন্থী শক্তির একটা বিচরণ আমরা দেখছি এবং তারা সংসদে বিরোধী দল, এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত না। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকেই বিরোধী দল দেখতে চেয়েছিলাম, পারি নাই। সুতরাং বিএনপি এবং আমাদের সবাইকে তাদেরকে রাজনৈতিকভাবে খালি সংসদীয় কার্যক্রম না, মোকাবেলার দিকে আগাতে হবে। না হলে এই যে উগ্র শক্তির উত্থান সেইটাকে আমরা কিন্তু রোধ করতে পারবো না। ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স এবং হেলেন জৈন খান আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে। শুভরাত্রি, ভালো থাকবেন।